জি না, আমি এই নামে কাউকে চিনি না। এক সপ্তাহ আগে চিনতেন? আর চিনতেও চাই না, ভুলে গেছি। ওই যে সিনেমাতে দেখেন না, গাছের সাথে বাড়ি খেয়ে ভুলে যায়, আমিও গাছের সাথে বাড়ি খেয়ে ভুলে গেছি, এরকম মনে করি। আসলে আপনি কেন তাকে মনে করতে চাচ্ছেন না বা ভুলে যেতে চাচ্ছেন, এই বিষয়টা যদি একটু বলতেন। জীবন থেকে আপনারা যখন দুঃস্বপ্ন দেখেন, ঘুম থেকে উঠে কিন্তু ওই জিনিসটা বারবার মনে করতে চান না। যখন আপনার ভয়ের কোনো স্বপ্ন দেখেন, খারাপ কোনো স্বপ্ন দেখেন, ওটা আপনি মনে করতে চান না। তো সেরকম আমিও জীবনের দুঃস্বপ্ন বা খারাপ কোনো অধ্যায় মনে রাখতে চাই। প্রিন্স মামুন কি এই ঝগড়ার পরে, লাইভের পরে আপনার সাথে কোনো যোগাযোগ করেছে বা কোনো এই যে বলেছি আমি এই নামে কাউকে চিনি না, সো যে আমার অপরিচিত সে আমার সাথে কিভাবে যোগাযোগ, কিভাবে কোনো কিছু। একটা সাক্ষাৎকারে আপনাকে দেখেছি যে সেখানে বলেছেন আপনি হুমকি দামকি দিয়েছে, অনেক কিছুই বলছে আপনাকে। এগুলো ইনডাইরেক্টলি তো পেয়ে আসছি, সেজন্যই বলেছি। আপু, প্রিন্স মামুনের ভিডিও আমরা করার কারণে, আপনার ভিডিও করার কারণে আমাদেরকে অনেক হুমকি দেওয়া হচ্ছে আমাদের শেষে, বিশেষ করে এই যে আমাদের এই ভাইয়ের শেষে, এই ব্যাপারটা কি বলবেন? বিশেষ করে বিভিন্ন রকম হুমকি আসতেছে, বলতেছে ওটা তো আমারও আছে, হ্যাঁ আমিও পাচ্ছি আসলে আমিও ফোনে পাচ্ছি এই ধরনের। তো বাদ দেন না, যেগুলো আসলে আমাদের সমাজের জন্য ভালো না, সেটা আপনারা বাদই দিলেন। আপনারা পারবেন সমাজটাকে সুন্দর করতে, আপনারাই লাইলা আপু, আপনাকে কি প্রিন্স মামুনের সাথে আবার দেখা যাবে? আপনারা কয়েকদিন মানে দেখা গেছে যে দূরত্ব বজায় রাখেন, তারপর আবার দেখা যায়। এই যে আপনাকে বললাম যে এই নামের আমি কাউকে চিনি না, সো আসলে যাকে চিনি না বা যার ব্যাপারে আমি কিছু মনেই করতে চাচ্ছি না, তার ব্যাপারে কি কথা বলবো। অনেকে কমেন্ট করে যে প্রিন্স মামুন লাইলার পেজে ভিউ হচ্ছে না, যার কারণে তারা নিজেরা এই জিনিসটা ঘটাচ্ছে। আসলে এটা তো আমার পেশা না, তো আমার পেজে ভিউ দিয়ে বা না দিয়ে কোনো ব্যাপার না। আমি এটা দিয়ে আমি জীবন ধারণ করি না, সোশ্যাল মিডিয়া আমার জীবন ধারণের মাধ্যম না। তো আমার রিচ বা ফেমাস হওয়া বা কোনো কিছুরই আসলে কোনো দরকার নেই। আমি খুব সাধারণ মানুষ, আপনারা আমাকে ভালোবাসেন, তাই আপনারা আমাকে আমার ভিডিও নেন বা আমার ভিডিও আপলোড করেন, এটাই আমার বড় পাওয়া। প্রিন্স মামুন যদি আবার ভুল স্বীকার করে আপনার কাছে আসতে চায়, আপনি নেবেন কিনা, গ্রহণ করবেন কিনা? এবার মানে এইবার সেইবার বলে আর কোনো কথাই নাই। প্রথম কথা হচ্ছে যে এই নামের কোনো মানুষ যে আছে আমার পরিচিত, সেটা আমি মনেই করতে চাই না। হঠাৎ একদিন দেখা হয়ে গেলে আমি মানে আল্লাহর কাছে দোয়া করবো, আপনাদের কাছেও বলবো যে আপনারাও দোয়া করেন যেন এই ধরনের কোনো ব্যক্তির সাথে আমার দেখা না। তার নামে কি আরো কোনো মামলা দিবেন কিনা? বর্তমান যেগুলো মামলা চলতেছে এগুলোর কি অবস্থা? আসলে যখন অপরাধ করা হয় তখনই কিন্তু আসলে মামলার ব্যাপারটা আসে। তো যার সাথে আমার দেখা হবে না, কথা হবে না, সে যদি কোনো অপরাধ সংগঠিত করে, তাহলে সেটা যদি ওই আকারে চলে যায়, আপনি যেটা বলুন সেই আকারে যাবে। আর যদি না হয় তাহলে সামনে কোনো পদক্ষেপ নেবেন কিনা? মানে না, আমার সাথে যেটা অন্যায় করা হয়েছে সেটা ব্যাপারে পদক্ষেপ নিয়েছি, কিন্তু অনেক কিছুই ছাড় দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। আচ্ছা আপু, আপনি টোটালি আপনার মনটা অনেক সফট এবং আপনি মামুন ভাইকে প্রচন্ড লাভ করবেন, আমরা জানি। কিন্তু আপনার সাথে এত বিহেভ করার পরেও আপনি তার পদক্ষেপ না নিয়ে বা অ্যাকশন না নিয়ে আপনি কেন নিজেকে গুছাই নিচ্ছেন, গুটিয়ে নিচ্ছেন? আমার মনে হয় যে একটা মানুষ যখন বারবার অন্যায় করে, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার সেটা ভুল হতে পারে, চতুর্থবার অন্যায়টা কিন্তু অপরাধ হয়ে যায়, তখন সেটা ভুল হয় না। তো একটা মানুষকে আপনি যখন বারবার বুঝাবেন যে তোমার এটা খারাপ হচ্ছে, এটা ভুল হচ্ছে, সে যদি বুঝতে পারে তাহলে তো সেটা অন্যায় হয়ে গেল, তাকে মাফ করা গেল। কিন্তু তারপরেও সে যদি ওই কাজটা করতেই থাকে এবং স্বীকার না করে যে তার ভুল হয়ে গেছে, তাহলে সেটা অপরাধের পর্যায়ে চলে যায়। তো আমার মনে হয় যে অপরাধীর কাছ থেকে আমাদেরকে দূরত্ব বজায় রাখাই উচিত। একজন অপরাধী, একজন ক্রিমিনাল, একজন অসাধু মানুষের কাছ থেকে নিজেদেরকে সবসময় সেফ ডিস্টেন্সে রাখা উচিত। কেন আমি নিজেকে ক্ষতি করার জন্য বারবার এই ধরনের মানুষের কাছে যাব? আমারও তো একটা জীবন আছে, আমার জীবনে ভালো থাকার অধিকার আছে, আমার জীবনে হাসি খুশি থাকার অধিকার আছে, আমার জীবনে পরিবার নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। আমি বারবার কেন একজন এমন কারো কাছে যাব যে আমাকে শুধু ক্ষতি করবে, সে আমাকে কষ্ট দিবে, সে আমাকে শারীরিকভাবে টর্চার করবে, এমন মানুষের কাছে যাওয়ার আমার দরকার নেই। আচ্ছা আপু, আপনি একটি ইন্টারভিউতে বলেছেন যে প্রিন্স মামুনের জন্য মিডিয়াতে এসেছেন, এখন মিডিয়া ছেড়ে দিবেন। জি, আপনারা ঠিকই শুনেছেন। যেটা হয়েছে যে ওনার সাথে যেসব ভিডিও করা হতো ওনাকে উৎসাহ দেওয়ার জন্য, তো সেই জন্যই আসলে মিডিয়াতে আসা। ওনার সাথে পরিচয়ের প্রথম 2 বছর আমি কখনো সামনে আসিনি। তো এখন যেহেতু তার সাথে আমার আর কিছুই কোনোদিন দেখবেন না ইনশাআল্লাহ। আপনার জীবনে কি নতুন কেউ আসবে আবার? যে আছে না যে আপনি যদি আপনার মাথার উপর যে ঠাটা পড়ে, ওই জায়গাটা, ওই রাস্তায় তো আপনি আর যাবেন না। তো আমার অবস্থা হয়েছে যে আমার মাথায় ঠাটা পড়েছে, আমি তো আর ভয়ে ওই রাস্তায় আর যাবো না। আপনি যখন প্রিন্স মামুনের সাথে রিসেন্ট যখন আপনি নতুন করে ওনার সেলুনে গিয়ে প্রমোশন করে আসেন, হ্যাঁ জি ঠিক তখন আমি একটা প্রশ্ন করেছিলাম প্রিন্স মামুনকে যে তিনি হচ্ছে তিনি সাংবাদিকদেরকে
ঘাট ধাক্কা দিয়ে বের করে জি দিতে। এটা তো শুধু একটা এক্সাম্পল, আপনারা তখন দেখেছেন মানে এতগুলো মানুষের সামনে এই অ্যারোগেন্সিটা যদি প্রকাশ করতে পারে, তাহলে আপনারা চিন্তা করেন যে ব্যক্তি হিসেবে আমাকে একা পেয়ে সে কি ধরনের টর্চার আমার উপরে চালিয়েছে। এটা তো সহজেই আপনারা বুঝতে পারেন যে একজন ওখানে শুধু একজন সাংবাদিক ছিলেন না, এখানে অনেক সাংবাদিক এবং সবাই আমাদের অতিথি ছিলেন। অতিথির সাথে যে লোকটা এইভাবে কথা বলতে পারে, এই ধরনের বিহেভ করতে পারে ক্যামেরার সামনে, যে ক্যামেরার পিছনে তার ব্যবহার এবং তার অত্যাচারের লিমিটটা কত ছিল আমাদের সামনে। আচ্ছা আপু, এই যে আপনি প্রিন্স মামুন এইভাবে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় শুরু করেছেন, অনেক মানুষ কমেন্ট করতেছে যে আপনারা দূষিত হয়ে গেছেন এবং বাংলাদেশকে কি শিখাচ্ছেন, বাংলাদেশের তরুণ যারা আছে কি শিখাচ্ছেন এটা আসলে? এটা আমি আপনাদেরকে বলতে চাই যে আপনি যদি আমার পেজটা দেখেন বা আমার টিকটক আইডিটা দেখেন, সেখানে কোথাও এই রিলেটেড কিছু দেখবেন না। সেখানে হয়তো রিলস দেখবেন বা ব্লগ দেখবেন বা ছোট্ট কন্টেন্ট দেখবেন, কিন্তু সেখানে এই ধরনের অ্যাক্টিভিটিস করা নেই। তো আমি আপনাদের কাছেও, যেহেতু আপনারা সংবাদ কর্মী এবং সোশ্যাল মিডিয়াতে আপনাদের সবচেয়ে বড় অবদান আছে, আপনাদেরকে সেটাই বলবো যে এই ধরনের নেগেটিভ কোনো কন্টেন্ট সম্প্রচার করবেন না, আপনারাও করবেন না। অনেক ভিউ হোক যাই হোক, সেটার উদ্দেশ্য হলেও আপনারা এটা দয়া করে করবেন না। আপনারাও পজিটিভ জিনিসে আসেন। সমাজে অনেক কিছু আছে তুলে ধরার, দুস্থ শিশু বলেন, পথ শিশু বলেন, বন্যা বলেন, ক্ষুধা বলেন, দারিদ্রতা বলেন, অনেক কিছু আছে, রাজনীতি বলেন। তো আপনারা এই সামাজিক ব্যাপার, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসামাজিক কিছু তুলে ধরবেন না। আচ্ছা আপু, আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি, আপনার কাছে এই লুকিং বা এই ড্রেস অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আর যেটা হচ্ছে আমার প্রশ্ন, আপনার কাছের লোকজনের কাছ থেকে আমরা শুনছি যে আপনি এখনো মামুন ভাইয়ের জন্য রাতে কান্না করেন এবং বালিশ ভিজিয়ে ফেলেন। আসলে এটা আমার কাছে তো এখন আর কেউ নাই আপনাকে বলার, কেউ তো দেখতে পারবে না। আমি কারোর জন্য যদি কান্নাও করি, এরকম দেখার মতো কোনো মানুষ আসলে নাই। মামুন ভাই আইতে হেটিয়ার লিগে এক কথা। আর হচ্ছে অমানুষের জন্য কিন্তু কেউ কান্না করবে না আপনাকে ভালোবাসেন। আচ্ছা আপু, গরম। আচ্ছা আপনি বলেছেন যে প্রিন্স মামুন লাইভে এসে বলেছে যে আইন এত অযোগ্য, বাংলাদেশের আইন নিয়ে কথা বলেছে এবং আপনি যে মামলা করেছেন এখন পর্যন্ত প্রিন্স মামুন বাইরে ঘোরাঘুরি করছে। আসলে এই বিষয়টা আমি কখনোই বাংলাদেশের আইন বলেন, আদালত বলেন বা আইন প্রয়োগকারী সংস্থাকে বলেন, কখনোই আমি অযোগ্য বলবো না। তারা তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছে এবং বাংলাদেশের আইন একজন ব্যক্তি প্রণয়ন করেনি, এখানে অসংখ্য বুদ্ধিজীবী দ্বারা এটা সংশোধন হয়েছে, প্রণয়ন হয়েছে, সংশোধন হয়েছে। তো আমি কেন সেটাকে অযোগ্য বলবো? আইন হচ্ছে মানুষকে প্রোটেক্টকারী, হ্যাঁ, অপরাধীকে স্বাভাবিক নর্মাল মানুষের কাছ থেকে দূরে নেওয়ার জন্যই কিন্তু আইনটা প্রণয়ন করা হয়েছে। তো যে অপরাধী, তার চোখে তো ওই জিনিসটা খারাপ লাগবেই। আপনি কি আবার ভিডিও কন্টেন্ট করবেন কিনা? আমি ব্যক্তিগতভাবে, আমি তো আসলে কমার্শিয়াল কিছু করি না। ব্যক্তিগতভাবে আমার যে টিকটক আইডি আছে বা ফেসবুক আইডি আছে, আমি হয়তো ছোট ছোট রিলস করবো বা ছোট ছোট ব্লগ করবো, এরকম এগুলো করবো। সেটা আমি একা, সেটা আর কারোর সাথে না। আচ্ছা, এই যে মামলা দিয়েছেন আপনি, এতগুলো তার নামে মামলা হয়েছে, স্টেপে মামলা করেছেন, এখন পর্যন্ত সে গ্রেপ্তার হয় না বা কিছু, তা আপনি কি তারপর আপনি এটা প্রশাসনের ব্যাপার, ওনারা যেটা ভালো মনে করবে সেটা নিয়ে আমি খুশি আমাদের আছি। প্রিন্স মামুন যে বলছে সেটাই কি আসলে সত্যি যে বাংলাদেশের আইন অযোগ্য? তারা না, আমি অযোগ্য তো বলছি না। প্রশাসন আমার চেয়ে ভালো জানে, ওনারা যেটা মনে করবে ঠিক, সেটাই ঠিক হবে। আমি এখনো মনে করছি না যে সে কেন ঘুরে বেড়াচ্ছে, সে কেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাকে ধরে নেওয়া যায়। এই আইন প্রয়োগকারী সংস্থা যদি মনে করে সে রাস্তায় ঘুরে বেড়ানোর যোগ্য, তাহলে সেটাই ঠিক আছে। আচ্ছা লাইলা আপু, আপনারা প্রিন্স মামুনের কাবিনের বিষয়টা একটু ক্লিয়ার করুন। এটা ভুয়া, ভুয়া কাবিন যে এটা ভুয়া, এটা ভুল, এটা fake। কবে জানতে পারছেন আপনি? এটা আমি জানতে পারার পরে মামলা হয়েছে আসলে। এটা যখন আমি জানতে পেরেছি তখনই মামলাটা হয়েছে। আচ্ছা, আপনারা যখন বিয়ে করছিলেন এইটা কেন যাচাই করেন নাই? কেউ করে না, আপনিও করেন না। শামীম ভাই, আপনি যখন বিয়ে করেছেন, আপনিও কাবিন নামা নিয়ে কাজী অফিসে যে যাচ্ছেন করেন না, কেউ করে না। না, আমারটা তো আছে, আমি করে নিচ্ছি, দেখে আপনি দেখে নিতে ঠিক আছে। উনি শিক্ষা নিয়েছে আমার জীবন থেকে, উনি শিক্ষা গ্রহণ করেছে। আপনারা যারা বাকি আছেন তারাও আপনারা শিক্ষা গ্রহণ করবেন যে কাগজটা আসলে ঠিক আছে। আপনি কাবিনে কত টাকা ছিল লেখা? ওখানে লেখা ছিল, এখন সেটা ফেক কাগজ, ওটা জেনে কি হবে, 5 লাখ টাকা ছিল। তো এটা জেনে তো আসলে আর কোনো লাভ নাই, যেহেতু ফেক কাগজ, ভুল কাগজ, ভুয়া কাগজ, ওটাকে ভুয়া হিসেবে দিতে হবে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসলে আপনারা আমার সাথে অনেকদিন যোগাযোগ করার চেষ্টা করছেন। প্রথমত আমি আসলে খুব মানসিকভাবে অসুস্থ ছিলাম, শারীরিকভাবে অসুস্থ, সেটা তো এখন আজকে দেখেই বুঝতে পারছেন। আর আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো, কারণ আমার কাছের মানুষ বলে যদি কেউ থাকে, আত্মীয় স্বজন ছাড়া যদি কাছের মানুষ বা আত্মার মানুষ যদি কেউ থাকে, তাহলে সেটা আপনারা আমার পাশে থাকবেন।
সবসময় আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালোভাবে বাঁচতে পারি। আপু সামনে কোরবানিতে আসবে, কোরবানি আপনি কিভাবে করবেন ঈদটা এটা একটু বলবেন, আর কোরবানির মাংস মামুন ভাইয়ের বাসায় পাঠাবেন। ঈদটা আমার পরিবারের সাথেই করব এবং আপনি যেটা বলেছেন ওই বিষয়ে আমি চিন্তাই করব। সেটা আত্মীয় স্বজন তো হক আছে। মামুন ভাই বাংলাদেশে বিএমডব্লিউ গাড়িতে চলে, এটা আপনারা সবাই জানেন। আমি একটা যে মানুষ বিএমডব্লিউ গাড়িতে চলে সে কখনো লাইলার